বাহিরে তখন কালবৈশাখীর তাণ্ডব, জানালার কাছের বৃষ্টির ফোঁটাগুলো যেন এক একটা চাবুকের মতো এসে আঘাত করছে। সাভারের সেই বিলাসবহুল নির্জন রিসোর্টের লাউঞ্জে তখন হালকা ক্লাসিক্যাল মিউজিক বাজছিল। নীলা সোফায় বসে কিছুটা অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, কারণ চ্যারিটি ফাউন্ডের কোনো জমকালো অনুষ্ঠান কিংবা কোনো অতিথির চিহ্ন সেখানে নেই। চারপাশটা বড্ড বেশি নিঝুম। জামান সাহেব প্লেটে করে কিছু স্ন্যাক্স আর দুটো কাচের গ্লাসের নীল রঙের রিফ্রেশিং ড্রিঙ্কস এনে টেবিলের উপর রাখলেন। ওনার মুখে সেই চিরচেনা মায়াবী অভিভাবক সুলভ হাসি। তিনি অত্যন্ত নরম গলায় বললেন, নাও নীলা, এত দূর জার্নি করে এলে ড্রিঙ্কসটা খেয়ে নাও, একটু ফ্রেশ লাগবে। নীলা গ্লাসটার দিকে তাকিয়ে একটু স্তব্ধ করে বলল, স্যার, এখানে তো কোনো গেস্ট দেখছি না, আর আপনি বলেছিলেন চ্যারিটির বড় অনুষ্ঠান হবে। জামান সাহেব সোফায় একটু আরাম করে বসে চশমাটা ঠিক করতে করতে বললেন, আহা নীলা, একটু ধৈর্য ধরো। আসলে ঝড়ের কারণে বাকি গেস্টদের আসতে একটু দেরি হচ্ছে। ঢাকার ট্রাফিক জানোই তো, তার উপরে কালবৈশাখী। তুমি ড্রিঙ্কসটা শেষ করো, আমি ততক্ষণে তোমার বরের ব্যাংককের চিকিৎসার ফাইলটা নিয়ে আসছি। বরের চিকিৎসা শব্দটা শুনেই নীলার মনে যেন দ্বিধা কেটে গেল। মানুষটা তাদের জন্য এত কিছু করছে, ওনাকে সন্দেহ করাটা এক ধরনের পাপ, এই ভেবে নীলা গ্লাসটা হাতে তুলে নিল। ঠিক তখনই পাশের একটা হাফ ওপেন কেবিন থেকে হাসির শব্দ শুনে নীলা চমকে দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছেন আর কেউ নন, ওনার নিজের বড় ভাই। হাতে ওনার দামি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট আর মুখে এক পৈশাচিক তৃপ্তির হাসি। নীলা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও সোফা থেকে দাঁড়িয়ে ধমকের সুরে বলল, বড় ভাইয়া, আপনি এখানে? আপনি কিভাবে এলেন? বড় ভাই একটা ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে জামান সাহেবের দিকে তাকিয়ে হাসলেন। তারপর নীলার দিকে ফিরে বললেন, আরে নীলা, জামান সাহেব তো আর পর নন। উনি আমার বিজনেসের এত বড় একটা লোনের ব্যবস্থা করে দিলেন ওনার চ্যারিটি ফান্ড থেকে, আর আমি এই ওনার স্পেশাল গেস্টের খেয়াল রাখবো না? তুই ড্রিঙ্কসটা খা, স্যারের সাথে ভালো করে কথা বল। নিজের আপন ভাসুর টাকার জন্য নিজের ভাইয়ের বউকে এভাবে একটা পরপুরুষের রিসোর্টে এনে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে। এই নির্মম সত্যটা বুঝতে নীলার এক সেকেন্ডও সময় লাগলো না। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। এতক্ষণেও বুঝতে পারলো ইমরানের আশঙ্কাটাই সত্যি ছিল। জামান সাহেবের এই সাধু রূপ আসলে একটা বিষাক্ত কোবরার খুলস মাত্র। নীলা হাতের গ্লাসটা ধপাস করে টেবিলের উপর নামিয়ে রাখলো। তীব্র ঘৃণা ওর শরীর কাঁপতে লাগলো। ও বলল, সি বড় ভাইয়া, আপনারা টাকার জন্য এত নিচে নামতে পারেন? আমি এক মুহূর্ত এখানে থাকবো না। নীলা যেই দরজার দিকে পা বাড়ালো, জামান সাহেব এতক্ষণে সেই ভদ্রতার মুখোশটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ওনার কণ্ঠস্বর মুহূর্তে কর্কশ আর শ্লেষাত্মক হয়ে উঠল। ওনার তীক্ষ্ণ লালসার চোখ দুটো নীলার সারা শরীরে লেপ্টে গেল। তিনি উঠে দাঁড়িয়ে নীলার পথ আটকে বললেন, এত সহজে জামান সাহেবের খাঁচা থেকে কেউ বের হতে পারে না সুন্দরী। অনেক টাকা ইনভেস্ট করেছি তোমার পেছনে। তোমার ওই পঙ্গু ভিখারি বরের জন্য নিউরো সার্জন পাঠালাম, এতিমখানায় নাটক, তোমাকে দামি শাড়ি গহনা দেওয়া, সবই ছিল এই রাতের জন্য। তোমার ওই পঙ্গু স্বামী তো ঘরে বসে মশার কামড় খাচ্ছে, ও তোমাকে কি দেবে? আমার কথা শোনো নীলা, আজ রাতটা আমার সাথে এখানে কাটাও। কাল সকালে তোমার বরের ব্যাংককের টিকিট আর তোমার ভাইয়ের লোনের চেক সব তোমার হাতে থাকবে। নীলা দু হাতে জামান সাহেবের ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার করে উঠলো, লম্পট, ছাড়ুন আমাকে। আমার ইমরান পঙ্গু হতে পারে, কিন্তু ও একটা সত্যিকারের পুরুষ। আপনার মতো পশুর টাকায় আমাদের চিকিৎসার দরকার নেই। বড় ভাই দরজার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, চেঁচামেচি করে লাভ নেই নীলা, এই রিসোর্টের দেয়াল অনেক পুরু, কেউ শুনবে না। জামান সাহেব যা বলছেন চুপচাপ মেনে নে, আমাদেরও ভালো হবে, তোর বরেরও চিকিৎসা হবে। জামান সাহেব এবার পৈশাচিক হাসিতে ফেটে পড়লেন। তিনি নীলার হাতটা শক্ত করে চেপে ধরলেন। নীলা ছটফট করতে লাগলো, ওর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছিল। ও চিৎকার করে ডাকছিল, ইমরান তুমি কোথায়? ইমরান, আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে রিসোর্টের কাঠের ভারী মেন দরজাটা বিকট শব্দে ভেঙে পড়লো। বাহিরের জড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটার সাথে ঘরের ভেতরে এসে দাঁড়ালো শফিক, আর ওনার ঠিক পেছনে হুইল চেয়ারে বসে থাকা আমি ইমরান। আমার চোখ দুটো তখন রাগে আর ক্ষোভে রক্তবর্ণ ধারণ করেছে। হুইল চেয়ারের চাকা দুটো নিজ হাতে ঘুরিয়ে আমি ঝড়ের বেগে ঘরের ভিতরে ঢুকে পড়লাম। শফিকের হাতে তখন একটা অন করা প্রফেশনাল ভিডিও ক্যামেরা আর কাঁধে প্রেসের সেই আইডি কার্ড। হঠাৎ আমাদের এভাবে দেখে জামান সাহেব আর বড় ভাইয়ের মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। জামান সাহেব নীলার হাত ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেলেন। ওনার কপাল বেয়ে তখন ভয়ের ঘাম ঝরছে। আমি হুইল চেয়ারে সোজা জামান সাহেবের চোখের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বললাম, আমার পা দুটো অচল হতে পারে জামান সাহেব, কিন্তু আমার পুরুষত্ব আর আমার স্ত্রীর প্রতি ভালোবাসা এখনো পঙ্গু হয়নি। আপনার এই নোংরা চক্রান্তের প্রতিটা মুহূর্ত শফিকের লাইভ ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমাদের নিউজ চ্যানেলে সেটা কোটি কোটি মানুষ লাইভ দেখছে। কথাটা শুনে জামান সাহেব যেন আকাশ থেকে পড়লেন। তিনি তুতলামি করে বললেন, মানে লাইভ? শফিক, ক্যামেরা বন্ধ করো। কত টাকা চাও বলো, আমি কোটি টাকা দেব। শফিক ক্যামেরাটা জামানের মুখে আরো কাছে নিয়ে এসে বলল, টাকা দিয়ে জামান সাহেব সবাইকে কেনা যায় না। আপনার এই চ্যারিটি ফান্ডের আড়ালে নারী পাচার করা ব্ল্যাকমেলের সাম্রাজ্য আজ রাতে খতম। বড় ভাই পরিস্থিতি বেগতিক দেখে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। আমি তীব্র ক্ষোভে হুইল চেয়ারটা ওনার সামনে এনে ওনার পথ আটকে দাঁড়ালাম। নিজের আপন ভাইয়ের দিকে তাকিয়ে আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু আজ আমি
আমি দুর্বল নই। আমি বললাম, বড় ভাই, টাকার জন্য নিজের ভাইয়ের বউয়ের সতীত্ব বিক্রি করতে আপনার হাত কাঁপলো না? মায়ের পেটের ভাই বলে আজ আপনাকে ক্ষমা করলাম না। আজ থেকে আপনি আমার ভাই নন, আপনি শুধু একজন অপরাধী। ঠিক তখনই বাহিরে পুলিশের সাইরেনের বিকট শব্দ শোনা গেল। শফিক আগেই সাভারের থানার পুলিশকে ইনফর্ম করে ব্যাকআপ নিয়ে এসেছিল। পুলিশ অফিসাররা ঘরে ঢুকে জামান সাহেব আর বড় ভাইয়ের হাতে হাত করা পড়ালেন। জামান সাহেব যখন মাথা নিচু করে পুলিশের গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন ওনার সেই 50 বছর বয়সী অহংকার ধুলোয় মিশে গেছে। পুলিশ ওনাদের নিয়ে চলে যাওয়ার পর ঘরটা শান্ত হয়ে গেল। নীলা তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। ও আর নিজেকে ধরে রাখতে পারলো না। ও দৌড়ে এসে আমার পায়ের কাছে মেঝেতে বসে পড়লো। আমার অচল পা দুটো জড়িয়ে ধরে ও ডুকরে কেঁদে উঠলো, আমাকে ক্ষমা করে দাও ইমরান, আমি কত বড় ভুল করেছিলাম। ওনার ওই ছদ্মবেশী দয়া দেখে আমি ওনাকে ভালো মানুষ ভেবেছিলাম। তোমাকে কত কথা শুনিয়েছি, আমি সত্যিই খুব অপরাধী ইমরান। নীলার চোখের জল আমার পায়ের কাপড়ে ভিজে যাচ্ছিল। আমি হুইল চেয়ার থেকে ঝুঁকে নীলাকে টেনে তুললাম। ওর চোখের জলগুলো নিজের হাতে মুছে দিয়ে ওকে আমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার অবুঝ চোখের কোণ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। আমি ওর মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বললাম, কেঁদো না নীলা, দোষ তোমার নয়, দোষ এই সমাজের অভাবের। তুমি তো আমার চিকিৎসার জন্য নিজের জীবন বাজি রেখেছিলে। তোমার এই স্বামীর মায়া যেখানে আমার সাথে আছে, সেখানে দুনিয়ার কোনো লম্পট আমার ক্ষতি করতে পারবে না। আজ আমার পা না থাকতে পারে, কিন্তু তোমার ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। জানালার বাহিরে কালবৈশাখীর ঝড়টা আস্তে আস্তে কমে আসছিল। মেঘ কেটে গিয়ে আকাশে একটা দুটো তারা দেখা যাচ্ছিল। আমরা জানতাম আমাদের সামনের দিনগুলো হয়তো আরো কঠিন হবে, অভাবের সংসার আবার নতুন করে শুরু করতে হবে। কিন্তু আজ আমাদের মনে কোনো ভয় ছিল না, কারণ আমরা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছিলাম। যা ভাঙার ক্ষমতা এই পৃথিবীর কোনো জামান সাহেবের নেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটা ছিল গল্পের শেষ অংশ। তো কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।